শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল ভাষা শহীদদের যারা ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের রক্তে রঞ্জিত এই দিনে রাত ১০টা মানেই অশরীরীর রাত। আজকের এই পবিত্র দিনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি এমন হাড়হিম করা সত্য ঘটনা, যা শোনার পর আপনি আপনার চারপাশের অন্ধকারকে আর একটু ভয় পাবেন। আজকের এপিসোড ৫৯-এ আমরা ফিরে যাব তেভাগা আন্দোলনের স্মৃতি বিজড়িত একটি গ্রামে। আরেকটি ঘটনায় নিয়ে যাব আপনাকে এক পরিত্যক্ত শহীদ মিনারের ঘটনায়, যেখানে রাতের বেলা এখনও শোনা যায় মিছিলের আওয়াজ। আজকের প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শিমুল হোসেন। শিমুল বগুড়ার শেরপুরের একটি গ্রামের বাসিন্দা। অসংখ্য ধন্যবাদ শিমুলকে তার পাঠানো এই চোখ শীতল করা ঘটনাটির জন্য। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাজেদা বেগম। সাজেদা আপা ঢাকার অদূরে একটি উপশহরে থাকেন। তার পাঠানো ঘটনাটি এতটাই অবিশ্বাস্য যে বিশ্বাস করতে হলে আপনাকে নিজের চোখে দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ সাজেদা আপাকে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, তেভাগা গ্রামের ডাকাত আত্মা। শিমুলের ভাষায়, আমার নাম শিমুল হোসেন। আমি বগুড়া জেলার শেরপুর উপজেলার একটি ছোট গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামের নাম ধর্মছড়া। নাম শুনেই বুঝতে পারছেন এখানে একসময় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকত। এখনও আছে, তবে সংখ্যায় অনেক কম। ২০২৩ সালের ঘটনা এটি। আমি নিজে এই ঘটনার প্রত্যক্ষদর্শী না হলেও আমার বড় ভাই এবং গ্রামের আরও অনেক প্রবীণ মানুষ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আমি শুধু তাদের মুখে শোনা ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরছি। ধর্মছড়া গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে নাগর নদী। নদীটা এখন অনেকটাই মরে গেলেও ৫০-৬০-এর দশকে এখানে নৌকা চলত। নদীর পাড় ঘেঁষেছিল বিশাল একটি জমিদার বাড়ি। তেভাগা আন্দোলনের সময় এই জমিদার বাড়িটি ছিল অত্যাচারের কেন্দ্রবিন্দু। স্থানীয় বয়স্করা বলেন, ওই বাড়ির জমিদার হরেন্দ্র নারায়ণ চৌধুরী ছিলেন নিষ্ঠুর প্রকৃতির মানুষ। তিনি প্রজাদের কাছ থেকে জমির ফসলের ২/৩ আদায় করতেন, আর যারা বাধা দিত তাদের শাস্তি দেওয়া হতো বাড়ির পেছনের ঘরটিতে। সেই ঘরটির নাম ছিল অন্ধকূপ। সেখানে অনেক কৃষককে বন্দী করে রাখা হতো, নির্যাতন করা হতো। ১৯৪৭ সালের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে হরেন্দ্র নারায়ণ চৌধুরী বাড়ি ছেড়ে কলকাতা চলে যান। বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এই বাড়িতে ঘাঁটি স্থাপন করে। স্থানীয় রাজাকারদের সাথে মিলে তারা এখানে অনেক নিরীহ মানুষকে হত্যা করে। বলা হয়ে থাকে, বাড়ির পাশের পুকুরটিতে এখনও অনেক শহীদের দেহাবশেষ রয়েছে। স্বাধীনতার পর বাড়িটি আর কেউ মেরামত করেনি। গাছপালা জঙ্গলে পরিণত হয়, দেয়ালে চিড় ধরে। এক পর্যায়ে বাড়িটি ভুতুড়ে বলে পরিচিতি পায়। কিন্তু আমাদের গ্রামের মানুষজন দিনের বেলা ওই বাড়ির কাছে যেত। অনেকেই পুকুরে মাছ ধরতে যেত, তবে রাতে কেউ ওই দিকে যেত না। ২০২৩ সালের ঘটনা। গত বছরের ফাল্গুন মাস, ২১শে ফেব্রুয়ারির আগের সপ্তাহ। গ্রামের কৃষক জালাল মিয়া তার জমিতে সরিষা কাটছিলেন। সেদিন কাজ বেশি থাকায় সন্ধ্যা হয়ে গেল। রাত প্রায় ৭:৩০। জালাল মিয়া বাড়ি ফিরছিলেন। তার বাড়ি গ্রামের একদম পশ্চিম প্রান্তে, জমিদার বাড়ির কাছেই। তিনি ভাবলেন বাড়ি ফিরতে ওই পথই সবচেয়ে কাছের। তিনি সাহস করে জমিদার বাড়ির পাশ দিয়ে হাঁটা শুরু করলেন। চাঁদ ছিল না সে রাতে, চারদিক অন্ধকার। শুধু নদীর ওপারের গ্রামের কিছু টিমটিমে আলো দেখা যাচ্ছিল। জালাল মিয়া যখন পরিত্যক্ত জমিদার বাড়ির মূল ফটকের কাছে পৌঁছালেন, হঠাৎ তার মনে হলো কে যেন তাকে দেখছে। তিনি থমকে দাঁড়ালেন। ফটকের ভেতরে অন্ধকারে একটি লাল জ্বলন্ত সিগারেটের ফোঁটা দেখতে পেলেন।
জালাল মিয়া প্রথমে ভাবলেন হয়তো কোনো পথিক। তিনি ডাকলেন, কে ওখানে? কোনো সাড়া নেই, শুধু সিগারেটের ফোঁটাটা নড়ছে না। তখন জালাল মিয়া এগিয়ে গেলেন। কাছে গিয়ে দেখলেন ফটকের পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির মানুষ। তার গায়ে ময়লা সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, কোমরে একটি রামদা। মুখটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা, শুধু চোখ দুটি জলজল করছে। জালাল মিয়া ভয়ে জড়সড় হয়ে গেলেন। তিনি চিনতে পারলেন এই পোশাক, এই রামদা, এটা সেই জমিদার হরেন্দ্র নারায়ণ চৌধুরীর আমলের দারোয়ানদের পোশাক। কিন্তু এরা তো বহু আগেই চলে গেছে। জালাল মিয়া দৌড় দিতে উদ্যত হবেন এমন সময় সেই দারোয়ান মুখ খুলল। তার গলা থেকে বের হলো এক বিকট গভীর শব্দ, যেন কোনো পশুর গর্জন। থাম, বলল সে। জালাল মিয়া পাথর হয়ে গেলেন। তারপর সেই দারোয়ান বলল, এখন কোন দশা? জালাল মিয়া কিছু বুঝতে পারছিলেন না। দারোয়ান আবার বলল, কোন দশা কৃষক? জালাল মিয়া কাঁপা কাঁপা গলায় বললেন, ফাল্গুন। দারোয়ান মাথা নেড়ে বলল, ঠিক আছে, এবার যা, কাউকে বলিস না। জালাল মিয়া যেই না পা বাড়ালেন, অমনি তার পেছনে ভেসে এলো শত শত মানুষের আর্তনাদ, বুক ভাঙা চিৎকার, কান্না। আর সেই শব্দের সাথে সাথে জমিদার বাড়ির সবকটি ঘরের জানালা দরজা একসাথে জোরে জোরে খুলতে লাগলো এবং বন্ধ হতে লাগলো। ঠক 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 শব্দে চারদিক প্রকম্পিত। জালাল মিয়া আর দাঁড়ালেন না, তিনি প্রাণপণে দৌড় দিলেন। তার পেছনে পেছনে ছুটল সেই দারোয়ানের বিকট হাসি। জালাল মিয়া এক নিঃশ্বাসে বাড়ি পৌঁছে গেলেন। পরের দিন থেকে তিনি জ্বরে শয্যাশায়ী। 3 দিন পর তিনি সুস্থ হলেন, কিন্তু মুখ খুললেন না। প্রকৃত ঘটনার সূত্রপাত। জালাল মিয়ার এই ঘটনার পর গ্রামে চাঞ্চল্য ছড়ালো, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করলেন না। তারা বললেন, জালাল মিয়া বুড়ো মানুষ, রাতে অন্ধকারে কিছু দেখে ভয় পেয়ে গেছে। কিন্তু এর ঠিক 1 সপ্তাহ পর 21শে ফেব্রুয়ারির রাতে ঘটল আর এক ঘটনা। সেবার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে গ্রামের যুবকরাও শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শহীদ মিনারটি ছিল গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। ফুল দেওয়া শেষ করে যুবকেরা বাড়ি ফিরছিল। তাদের মধ্যে ছিল আমার বড় ভাই আব্দুর রহিম এবং তার বন্ধুরা সাগর, বিপ্লব, সুমন ও রফিক। তারা 5 বন্ধু একসাথে ফিরছিল। রাত তখন প্রায় 11টা। যখন তারা জমিদার বাড়ির কাছে পৌঁছালো, সুমন বলল, চলো একবার ওই ভুতুড়ে বাড়িটা দেখে আসি। বাকিরা প্রথমে রাজি হলো না, কিন্তু সুমন জোর করল। সে বলল, আমরা 5 জন, এত ভয় কিসের? যদি কিছু থাকে দেখে আসি। সবাইকে রাজি করিয়ে সুমন এগিয়ে গেল, বাকিরা পিছু পিছু গেল। তারা জমিদার বাড়ির মূল ফটকের কাছে পৌঁছালো। চারদিক নিস্তব্ধ, কোনো শব্দ নেই। এমন সময় বিপ্লব চিৎকার করে উঠল। সে বলল, ওই দেখ, ওই দেখ। সবাই তাকিয়ে দেখল, পরিত্যক্ত বাড়ির ছাদে একসাথে 5টি লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তাদের পরনে ছিল লম্বা আলখাল্লা, মাথায় টোপর। তারা সবাই ছাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তাদের একজন হঠাৎ গর্জে উঠল, কে ওখানে? আমার জমিতে কে ঢুকেছে? সাগর তখন থতমত খেয়ে গেল। সে না বুঝাই বলে ফেলল, আমরা কেউ না, আমরা শুধু দেখতে এসেছি। পরক্ষণে সেই 5টি ছায়া ছাদ থেকে লাফ দিয়ে নিচে নামলো না, উড়ে নিচে এলো। তাদের পায়ের নিচে মাটি স্পর্শ করার সাথে সাথেই সেখানে আগুন জ্বলে উঠল, নীলচে আগুন। যুবকেরা প্রাণপণে দৌড় দিল, কিন্তু তাদের পেছনে পেছনে সেই 5টি ছায়া ছুটল। রফিক হঠাৎ পড়ে গেল। সে চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও। আমার ভাই আব্দুর রহিম পেছনে তাকিয়ে দেখল রফিককে ঘিরে ধরেছে সেই ছায়াগুলো। তারা রফিককে টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। আব্দুর রহিম আর সেখানে দাঁড়ালো না। সে সুমন ও বিপ্লবকে নিয়ে দৌড়ে গ্রামে ঢুকল। গ্রামের মোড়ে গিয়ে তারা দেখল সাগর আগেই চলে এসেছে, রফিক নেই। তারা সবাই মিলে গ্রামের মাতব্বরকে ডাকল। মাতব্বর প্রথমে কিছু বললেন না, তিনি শুধু বললেন, রাত পোহালে দেখা যাবে। সারা রাত কাটল আতঙ্কে। ভোর হতেই গ্রামের মানুষ লাঠি শাবল নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল। তারা গিয়ে দেখল রফিক অচেতন অবস্থায় পড়ে আছে বাড়ির মূল ফটকের কাছে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু চোখ দুটি বিস্ফারিত, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হলো। দুপুরে তার জ্ঞান ফিরল। প্রথমে সে কিছু বলতে চাইছিল না, কিন্তু অনেক পীড়াপিড়ির পর সে বলল, ওরা আমাকে নিয়ে গিয়েছিল ওই ঘরে, যেখানে অন্ধকূপ। সেখানে অনেক মানুষের হাড়গোড়। ওরা আমাকে বলল, এই জমি তাদের, এই গ্রাম তাদের।
আমরা তাদের পূর্বপুরুষদের জমি দখল করে বসে আছি। ওরা ফিরে আসবে, সবাইকে তাড়িয়ে দেবে। রফিকের এই কথা শোনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেকেই রাতে ঘুমোতে পারছিল না। কেউ কেউ বাড়ি ছেড়ে চলে গেল আত্মীয়ের বাড়ি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এরপর থেকে প্রতি রাতে জমিদার বাড়ি থেকে শোনা যেতে লাগলো গান বাজনার আওয়াজ। কখনো শোনা যেত ঢাকের বোল, কখনো শঙ্খের ধ্বনি, আর সাথে সাথে সেই আর্তনাদ, অসংখ্য মানুষের কান্নার শব্দ। স্থানীয় এক ওঝাকে আনা হলো। তিনি বাড়িটি পরিদর্শন করে বললেন, এখানে অশান্ত আত্মার সংখ্যা অনেক। জমিদারের অত্যাচারে যারা মারা গেছে তাদের আত্মাও এখনো শান্তি পায়নি। মুক্তিযুদ্ধে যারা মারা গেছে তাদের আত্মাও এখানে আটকে আছে। তিনি কয়েকটি তাবিজ কবজ বিতরণ করে চলে গেলেন, কিন্তু সমস্যার সমাধান হলো না। গত ডিসেম্বর মাসে এক কিশোর টুকু সন্ধ্যার পর জমিদার বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়েছিল। সে আর ফেরেনি। পরদিন তার লাশ ভেসে ওঠে পুকুরে। তার গলায় দড়ির দাগ। পুলিশ এসে তদন্ত করে বলল এটি আত্মহত্যা। কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করে তাকে ডেকে নিয়ে গেছে জমিদারের দারোয়ান। এখন ধর্মছড়া গ্রামে রাত হলেই সবাই ঘরের দরজা বন্ধ করে দেয়। কেউ বাইরে বেরোয় না, আর জমিদার বাড়ির পাশ দিয়ে কেউ রাতে হাঁটে না। 21শে ফেব্রুয়ারির রাতে তো কথাই নেই। সেদিন সন্ধ্যার পর থেকে গ্রামের সবাই ঘরের মধ্যে থাকে, কারণ ওই রাতে শোনা যায় সবচেয়ে জোরালো আর্তনাদ। যেন 1952 শহীদরা নয়, এখানে যারা মারা গেছে তারাও ভাষা দিবসের রাতে একসাথে জেগে ওঠে। শিমুল হোসেনের ভাষায়, আমরা এখন জানি আমাদের গ্রামে শুধু জীবিত মানুষ বাস করে না, মৃতরাও বাস করে। তারা আমাদের পূর্বপুরুষ, তারা আমাদের জমি ছাড়তে বলছে, কিন্তু আমরা কোথায় যাব? এটাই আমাদের ভিটা। এখন শুধু প্রার্থনা করি ওদের আত্মা যেন শান্তি পায়। শ্রোতা বন্ধুরা, এই ছিল ধর্মছড়া গ্রামের ভয়ঙ্কর সত্য ঘটনা। যে গ্রামে অতীত এখনো বর্তমানকে গ্রাস করে আছে, যে গ্রামে প্রতি রাতে জেগে ওঠে ইতিহাসের রক্তাক্ত অধ্যায়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আসুন দ্বিতীয় ঘটনার দিকে যাওয়া যাক। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাজেদা বেগম। আজকের দ্বিতীয় ঘটনা আপনাকে নিয়ে যাবে ঢাকার অদূরে এক পরিত্যক্ত শহীদ মিনারের ঘটনায়। দ্বিতীয় ঘটনা, শহীদ মিনারের ফ্যান্টাম মিছিল। সাজেদা বেগমের ভাষায়, আমার নাম সাজেদা বেগম, বয়স 52 বছর। আমি ঢাকার অদূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি আবাসিক এলাকায় থাকি। আমাদের এলাকার নাম চান্দনা। এটি একটি শান্তিপূর্ণ এলাকা, কিন্তু এই শান্ত এলাকার মাঝে একটা জায়গা আছে যা রাত হলেই বদলে যায়। সেটি হলো একটি পরিত্যক্ত শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল এটি, কিন্তু নতুন ভবন হওয়ায় পুরনো ভবনটি প্রায় 10 বছর ধরে পড়ে আছে। আর সেই স্কুলের সামনেই আছে একটি শহীদ মিনার। খুব ছোট্ট করে তৈরি করা হয়েছিল এটি। এখন আগাছায় ভরা, রং উঠে গেছে, কেউ আর ওদিকে যায় না। কিন্তু রাত 12টার পর সেখানে যা ঘটে তা শুনলে আপনি বিশ্বাস করবেন না। 2024 সালের ঘটনা এটি। গত 21শে ফেব্রুয়ারির রাতে আমরা একটি ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। আমাদের বাড়ি থেকে ওই পরিত্যক্ত স্কুলটি মাত্র 200 গজ দূরে। সেদিন আমরা সবাই শহীদ মিনারে ফুল দিয়ে রাত 9টার মধ্যেই বাড়ি ফিরে এসেছিলাম। আমার ছোট ছেলে সাগর 17 বছর ও তার 2 বন্ধু শাওন ও ইমন রাত 10টার দিকে বারান্দায় বসে আড্ডা দিচ্ছিল। আমি ভেতরে রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ শাওন চিৎকার করে উঠল, খালা খালা, তাড়াতাড়ি আসেন। আমি দৌড়ে বারান্দায় গেলাম। সাগর আমাকে নিয়ে গেল বারান্দার রেলিংয়ের কাছে। ওই দেখেন মা, স্কুলের দিকে তাকান। আমি তাকিয়ে দেখি পরিত্যক্ত স্কুলের শহীদ মিনারের চারপাশে অসংখ্য আলো জ্বলছে। মোমবাতির আলো নয়, টিমটিমে নীলচে আলো। আর আলোর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি শত শত মানুষের ছায়া সেখানে জড়ো হয়েছে। তারা সবাই মিছিল করছে, হাতে কালো পতাকা। পা ফেলার শব্দ ঠক 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 স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কোনো মুখ নেই, শুধু ফাঁকা ছায়া। আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। সাগর বলল, মা, ওরা কি মানুষ? আমি বললাম, না বাবা, মানুষ হলে তো মুখ থাকতো, ওদের তো মুখ নেই। ইমন বলল, ওরা কি মৃত? ঠিক তখনই বাতাসে ভেসে এলো দানের সুর। একদল লোক যেন গলা মিলিয়ে গাইছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি।
কিন্তু গানটা অস্বাভাবিক রকমের করুণ, বুক ভাঙা সুরে গাওয়া হচ্ছে। আর সেই গানের সাথে সাথে আমরা দেখলাম ছায়াগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের বাড়ির দিকে। সাক্ষাতের মুহূর্ত। সাগর, শাওন আর ইমন ভয় পেয়ে ভেতরে চলে গেল, কিন্তু আমি যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি দেখলাম ছায়াগুলোর মধ্যে থেকে একটি ছায়া এগিয়ে এলো। সেটি একটি মেয়ে, তার পরনে সাদা শাড়ি, শাড়িতে রক্তের দাগ, মাথা থেকে চুল এলোমেলো হয়ে ঝুলছে। তার মুখ, সেই মুখে কোনো চোখ নেই, নাক নেই, শুধু একটা ফুটো, আর সেই ফুটো থেকে বেরোচ্ছে ফিসফিস শব্দ। মেয়েটি আমাদের বাড়ির গেট পর্যন্ত এসে দাঁড়ালো, তারপর বলল, আমাদের গান শুনলে না কেন? আজ তো আমাদের দিন। আমি কোনো মতে বললাম, কে কে তুমি? মেয়েটি বলল, আমি 52 ভাষা শহীদ। আমার নাম বরকত। না না, সালাম। ওই যে কি বলতাম, আমি আসলে কে সেটা কি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ তো এই যে আমরা মরেও থামিনি। আমরা এখনো মিছিল করি, এখনো ফুল দিই, এখনো গাই। আমি বললাম, কিন্তু তোমাদের তো মুখ নেই, তোমাদের চোখ নেই। মেয়েটি হাসল। সেই হাসি ভয়ঙ্কর। ফুটো দিয়ে শুধু ফাঁকা হাসির শব্দ বের হলো। মুখ, চোখ, এগুলো তো মাটির তৈরি। আমরা যখন মরি তখন আমাদের মুখ মুছে যায়, আমাদের চোখ মুছে যায়, আমরা শুধু সুর হয়ে যাই, শুধু কান্না হয়ে যাই। আর সেই কান্নাই প্রতি বছর ফিরে আসে। ভয়াবহ রাত। এতক্ষণে সাগর ভেতর থেকে চিৎকার করে বলল, মা, ওর থেকে সরে আসেন। কিন্তু আমি তখন যেন সম্মোহিত। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার পেছনে পেছনে আসতে লাগলো আরও শত শত ছায়া। তারা সবাই হাত বাড়িয়ে দিল আমার দিকে। তাদের হাত হাড় আর চামড়া, কোনো মাংস নেই। ঠান্ডা হাওয়া বইতে লাগলো। ঠিক তখনই আমাদের বাড়ির পাশের মসজিদ থেকে এশার আজান শুরু হলো। মেয়েটি মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ালো। তারপর সে বিকট চিৎকার করে উঠল। সেই চিৎকার এত ভয়ঙ্কর ছিল যে আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। তার পেছনের সব ছায়া চিৎকার করতে লাগলো। একসাথে শত শত মানুষের আর্তনাদে চারদিক প্রকম্পিত। তারপর তারা সবাই পেছন ফিরে দৌড় দিল শহীদ মিনারের দিকে। আর দৌড়াতে দৌড়াতে তাদের শরীর গলে যেতে লাগলো, মাটির সাথে মিশে যেতে লাগলো। একসময় সব ছায়া মিলিয়ে গেল, শুধু শহীদ মিনারের চারপাশে নীলচে আলো জ্বলতে থাকলো। আমি সেখান থেকে সরে এসে ভেতরে ঢুকলাম। সাগর কাঁপছিল, শাওন ও ইমন চুপ করে বসেছিল। আমরা সারা রাত জেগে কাটালাম। পরদিন সকালে আমি সাহস করে শহীদ মিনারের কাছে গেলাম। গিয়ে দেখি শহীদ মিনারের চারপাশে অজস্র ফুল পড়ে আছে। ফুলের পাপড়ি সাদা আর লাল, কিন্তু ফুলগুলো সম্পূর্ণ শুকনো, যেন বছরখানেক আগের ফুল। আমি হঠাৎ মাটিতে তাকিয়ে দেখি কিছু লেখা। মনে হলো কারো আঙুলের খোঁচা দেওয়া অক্ষর। লেখাটি ছিল, আমরা মরিনি, আমরা আছি। পুনরাবৃত্তি। এরপর থেকে প্রতি রাতেই কিছু না কিছু ঘটছে। কখনো শোনা যায় মিছিলের আওয়াজ, কখনো ভেসে আসে করুণ সুর। কিন্তু 21শে ফেব্রুয়ারির রাতেই সবচেয়ে বেশি ঘটনা ঘটে। গত ডিসেম্বর মাসে এক রাতে সাগর ও তার বন্ধুরা শহীদ মিনারের কাছে একটি ভিডিও করতে যায়। তারা মোবাইলে ভিডিও করছিল। হঠাৎ ক্যামেরায় ধরা পড়ল শহীদ মিনারের ওপরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে লাফ দিয়ে নিচে নামল, তারপর ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে এলো। সাগর আর দেরি না করে দৌড় দিল। বাসায় এসে সে ভিডিওটি দেখল। ভিডিওতে স্পষ্ট দেখা গেল সেই মেয়েটি ক্যামেরার খুব কাছে এসে থামল। তারপর মুখ না থাকা সত্ত্বেও যেন হাসল। আর ঠিক তখনই ভিডিওটি অটোমেটিক ডিলিট হয়ে গেল। এখন আমাদের এলাকার মানুষ রাতে ঘর থেকে বেরোয় না। বিশেষ করে শহীদ মিনারের কাজ দিয়ে কেউ যায় না। আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদে জানিয়েছি, তারা শহীদ মিনারটি সংস্কার করে দেয়, কিন্তু কেউ কাজ করেনি। উল্টো তারা বলেছে এসব অলীক কল্পনা। কিন্তু আমরা জানি এটা কল্পনা নয়, আমরা প্রত্যক্ষ করেছি। মৃত মানুষেরা প্রতি বছর ভাষা দিবসের রাতে জেগে ওঠে। তারা তাদের হারানো মুখ খুঁজে বেড়ায়, আর যারা জীবিত তাদের ভয় দেখায়। সাজেদা বেগমের শেষ কথাগুলো খুব মর্মস্পর্শী। তিনি বলেন, আমরা শহীদদের ভয় পাই না, তারা আমাদের ভাই, কিন্তু তাদের এই অশান্ত অবস্থা দেখে কষ্ট হয়। কেন তাদের আত্মা শান্তি পায় না? কেন তারা এখনও মিছিল করে? হয়তো কারণ আমরা এখনও সঠিকভাবে তাদের মূল্যায়ন করিনি। আমরা ফুল দিই, কিন্তু তাদের স্বপ্নের বাংলা গড়তে পারিনি। তাই তারা প্রতি বছর ফিরে আসে আমাদের মনে করিয়ে দিতে যে এখনও কাজ বাকি, এখনও অনেক পথ চলা বাকি। শ্রোতা বন্ধুরা, এই ছিল সাজেদা বেগমের পাঠানো হাড় হিম করা সত্য ঘটনা। 21শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি লক্ষ শহীদের রক্তে লেখা ইতিহাস। সেই ইতিহাস আজও প্রাসঙ্গিক, আজও তা আমাদের তাড়া করে বেড়ায়।
কারণ আমরা কি সত্যিই সেই শহীদদের স্বপ্নের বাংলা গড়তে পেরেছি নাকি পেরে ওঠার পথে আছি? মৃতরা যদি কখনো ফিরে আসে তবে তাদের প্রশ্নের উত্তর আমাদের কাছে প্রস্তুত আছে কি? আজকের দুটি ঘটনা আমাদের দেখালো অতীত কখনো মরে না। অতীত বেঁচে থাকে আমাদের চারপাশে, আমাদের মাটিতে, আমাদের বাতাসে। শুধু চোখ মেলে দেখার প্রয়োজন হয়। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা শুনলে লোম দাঁড়িয়ে যায়, তবে তা আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো oshoririofficial@gmail.com। আগামীকাল রাত 10টায় আবার ফিরে আসব নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের ও নিজের প্রিয়জনদের খেয়াল রাখবেন। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর ফেসবুকে রাত 11টায় আমরা অপেক্ষা করব আপনাদের জন্য আরও ভয়ঙ্কর সব আপডেট নিয়ে। শুভরাত্রি।